শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না মন্তব্য বিএনপি মহাসচিবের। সরকারের প্রতিশ্রুত সময় নির্বাচনের আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব। রাঙামাটিতে এনসিপির পদযাত্রা, জাতি ধর্ম বিদ্বেষের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই। গোপালগঞ্জে গণগ্রেফতার করা হচ্ছে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে যথেষ্ট সময় আছে আইনশৃঙ্খলা বাহিনীর। গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়তে চায় দল। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। বৃক্ষরোপণ পূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হওয়ার প্রত্যাশা থাকলেও তা হয়নি। জানান, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। আওয়ামী লীগ সভানেত্রী মানবজাতি ও নারী সমাজের কলঙ্ক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে রাঙ্গামাটিতে পদযাত্রা করেছে এনসিপি। শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নেতারা। পথসভায় যোগ দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সকল রাজনৈতিক দল ও পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। বলেন, বছরের পর বছর পাহাড়ে যে অশান্তি ও বিভেদ জিইয়ে রাখা হয়েছে তা নির্মূল করবে এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য প্রত্যাশা করেন তিনি। বলেন, ৭২-এর সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। সবাইকে সমান মর্যাদা দিয়ে সংবিধান রচনার অঙ্গীকার ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক। দিনের শুরুতে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে। ৫ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে আশা করেন তিনি। বিকেলে চট্টগ্রামে ফিরে পদযাত্রা, পথসভা করবে দলটি। আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই। পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই। আমরা যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রা সম্পর্কে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, আপনি তো চট্টগ্রামের রাউজানে আছেন, এনসিপি নেতৃবৃন্দ রাঙ্গামাটি থেকে ফিরেছেন কিনা?
রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথেই রাউজানের পার হচ্ছে এনসিপির যে গাড়ির বহর, সেটি আপনি কিছুক্ষণ আগেও শুনছিলেন নাহিদ ইসলাম তিনি রাঙামাটিতে যে এবং এনসিপির নেতারা অন্যান্য নেতারাও যে বক্তব্যগুলো দিয়েছে সেই জায়গায় আপনি লক্ষ্য করবেন যে যেমন প্রথমে আমরা যেটি দেখছিলাম যে সেটি হচ্ছে যে নতুন সংবিধান রচনার কথা এবং সেই সংবিধানে পাহাড়ে বসবাস করা যে জাতিগোষ্ঠীগুলো আছে সেই জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি যেমন গতকাল বান্দরবানেও বলা হয়েছে, আজ আমরা দেখলাম রাঙামাটিতেও কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে এবং এখানকার মানুষজনের যে বৈষম্য অথবা সাম্যের বাংলাদেশ তৈরিতে তাদেরকে যে অংশগ্রহণ করানোর বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথাগুলো কিন্তু বলেছে এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও ঐক্যের যে আহ্বান, সেই আহ্বান কিন্তু এখান থেকে করা হয়েছে। আমরা যদি বহরের কথা বলি, আমরা যেটি লক্ষণীয় সেটি হচ্ছে গোপালগঞ্জ ইনসিডেন্টের পর থেকে কিন্তু এনসিপির যে পদযাত্রাটি সে যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে টহল, সেই টহলটা দেখা যায়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে যেসব জায়গায় মানুষ জনসমাগম আছে সেই সব জায়গাও কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে কিন্তু যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তারা ব্যবস্থা করেছেন। এখন যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে পদযাত্রা শুরু হবে, মুরাদপুরের পর্যন্ত পদযাত্রা করে তারপর বিপ্লব উদ্যানে গিয়ে যে পথসভা, সেই পথসভাতে আবারও কেন্দ্রীয় নেতারা তারা সেখানে অংশগ্রহণ করবেন এবং সেখানকার যে নেতাকর্মী এবং সমর্থকরা আছেন তারা কিন্তু দুপুরের পর থেকেই সেখানে অবস্থান করছেন। লোপা, সাফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কারফিউ শেষে গোপালগঞ্জে জারি রয়েছে 144 ধারা। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। জেলা প্রশাসন জানিয়েছে এই সময়ের মধ্যে যে কোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। 144 ধারার আওতামুক্ত শিক্ষার্থী, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ। শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। সীমিত আকারে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি করা হয় কারফিউ। গতকাল তা শিথিল করা হয়। এদিকে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 283 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের নির্দেশনা তো মানতে হবে। এই নির্দেশনা মানতে যে আমাদের কষ্ট হচ্ছে। দোকানপাট বন্ধ, আয় রোজগার মোটেও নাই। আনার পড়ছে, মালটা পড়ছে, ঠিক আছে। এই জন্য বন্ধ, সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমরা দোকান যদি না খুলতে আমরা চলবো কিভাবে? শহরে কোনো লোকজন নাই, যারা আমরা দিন মজুরি, দিন আনি দিন খাই, আমরাই ভুক্তভোগী সবচেয়ে বেশি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিল। সচিবালয়ে আইনশৃঙ্খলা কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না, যারা অন্যায় করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। সেনাবাহিনীর গুলি করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্রে মত প্রকাশের ক্ষেত্রে অশালীন বক্তব্য বা কাউকে আক্রমণ করে কথা বলার সুযোগ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেক সময় আছে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় 38 জনকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা যেন পরিণত হয় আওয়ামী লীগের মন্ত্রিসভায়। হাসানুল হক ইনু এক অভিযোগ নিয়ে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাসে। এদিকে কক্সবাজারের আলোচিত একরাম হত্যা মামলায় সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এদিন 7 মামলার মধ্যে 6টির তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য থাকলেও একটি মামলারও তদন্ত রিপোর্ট দাখিল করেনি প্রসিকিউশন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 7 মামলায় সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় নেওয়া হয় 38 জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মিলন মেলায়। সকাল 11টার পর থেকে একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি, পলকসহ 16 জনকে। এ সময় এজলাসে নিজেদের মধ্যে আলাপচারিতায় মাতেন আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী এই নেতারা। এদিন বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই
হাসানুল হক ইনুর আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন ইনু কথা বলতে চান। এ সময় হাসানুল হক ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। বলেন এটি অসৎ উদ্দেশ্যে করা হতে পারে, কারণ ট্রাইব্যুনালের আদেশ দেখাননি তারা। এ সময় চিফ প্রসিকিউটরের সাথে বাগবিতণ্ডায় জড়ান ইনু। এজলাসে এসব বিষয়ে ইনুর কথা বলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। তদন্ত সংস্থা তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। পরে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দেবুমণি সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আদালত ৩ মাসের সময় দিয়ে ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে একটি মামলার বিচার শুরু হয়েছে, এই মামলায় তাকে আনা হবে না। ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিকে কক্সবাজারে বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন পৃথক আরও ৫ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও ২১ জনকে হাজির করা হয়। সবগুলো মামলা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে। আব্দুর রহমান বদিকে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করা হয়েছিল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সৎ, নীতিবান, পেশাদার অফিসারগণই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচিত করার নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনা সদস্যকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের বৈঠক শুরু হয়েছে। সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। এর গঠন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। আলী রিয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করছে ঐক্যমত্য কমিশন। রোববার তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা রয়েছে। উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছু বিষয়ে আলোচনা বাকি আছে বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। তিনি বলেন, দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চলমান সংলাপ চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও আশাবাদী ডক্টর আলী রিয়াজ। সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্যই আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। জামায়াতে ইসলামী কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। গয়েশ্বর রায় বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না। জামায়াত জনগণের ভাষা বুঝতে চায় না, তাই তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। জামাতের যে সকল দফা টফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই,
এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 29 জুলাই। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে বলে জানিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরও 6 বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে নেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবার জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত সভায় আগামী 29 জুলাই তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন হবে বলে সাংবাদিকদের জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। অনেকটা বন্ধের দিন অথবা মঙ্গলবার অথবা সুইটেবল কোনো ডেট, যেদিন অন্তত ক্যাম্পাস এরিয়াতে কোনো ধরনের সভা সমাবেশ থাকবে না, সেদিনটাকে আমরা ভোটের তারিখ হিসেবে নির্ধারণ করব। তবে আমরা যে টাইমলাইন দিয়েছি এর বাইরে যাবে না। সভায় সিদ্ধান্ত হয় এই নির্বাচনে ভোট গ্রহণ হবে নিরপেক্ষ 6 কেন্দ্রে, কোনো হলে ভোট কেন্দ্র থাকবে না। আমাদের হাতে এখনো সেই ভোটার তালিকাটা এসে পৌঁছায়নি। এই ভোটার তালিকাটা এসে না পৌঁছানোর কারণ হচ্ছে এই তালিকাটা প্রতিদিন আপডেট হচ্ছে, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের 2024-25 সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে। আমরা চাই তাদেরকে এই ভোটার তালিকা ইনক্লুড করতে। সভায় জানানো হয় 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা আসন্ন ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বন বিনাশ, বনায়ন, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও ভূমিগ্রাস থেকে বনজীবী মানুষের সুরক্ষা নিয়ে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হল কর্মশালা। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট শেডের আয়োজনে সকালে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করতে হবে। বন সম্পদ বিনষ্ট না করেও সেখান থেকে সম্পদ আহরণ করা সম্ভব। এই লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করতে হবে। অনুমোদিত কয়েকটি আমব্রেলা প্রকল্প পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে বলে জানান উপদেষ্টা। এছাড়া দুর্গম এলাকায় আবাসিক স্কুল চালুর পরিকল্পনাও রয়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অতীতে যে ভুল হয়েছে এসব প্রকল্পে যেন সেগুলো আর না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হবে। Artificially created projects which do not fit into our climate and our ecology, এবং যেই ভুলগুলো আমরা আগে করেছি এই সব অঞ্চলে প্রকল্প গ্রহণ করে সেই ভুলগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমদ। বিআরটিএতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে এমন কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে কি হয়েছে সেদিকে গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের উপর জোর দেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান। এ সময় ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ। বেশিরভাগ গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। এ সময় চালকরা ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ করেন। এদিকে আগামী 15 কার্যদিবসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির মধ্যে অভিযান চালানো হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।